ছত্রে ছত্রে ভুল না ছত্রে ছত্রে পাপ, এই প্রশ্ন দিয়েই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার আজকের কার্যপ্রণালীর প্রথম ভাগটা শেষ হয়। আপনারা জানেন, আনন্যাচারাল ডেথ নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আনন্যাচারাল ডেথের মামলা রুজু করে পুলিশ সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এমন একটা গুজব রটানো হচ্ছে। আসলে তা নয়, পুলিশ একদম নিয়ম মেনে সময় মতো সমস্ত কাজ করেছে। সেই আনন্যাচারাল ডেথ ইউডি কেস কেন ফাইল করা হয়েছিল, কখন ফাইল করা হয়েছিল, সেই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আজ দেখা গেল রীতিমতো দীর্ঘ সময় ধরে একটা বিতর্ক চলে, বাগবিতণ্ডা চলতে থাকে এবং সেখানে বিচারপতিরা একটি অত্যন্ত সরল প্রশ্ন করেছিলেন যে কখন এই মামলাটা রুজু করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গেল যে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী কপিল সিব্বল, তার রীতিমতো কালঘাম ছুটে গেছে। কারণ বিষয়টা হচ্ছে যে আদালতের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয় তার মাধ্যমে দেখা যায় যে এই মৃতদেহ কখন দেখতে পাওয়া গেছিল, কখন সেটা পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে, পোস্টমর্টেম কখন শেষ হয়েছে, মৃতদেহ কখন পরিবারকে হ্যান্ডওভার করা হয়েছে এবং কখন এই আনন্যাচারাল ডেথের মামলাটা রুজু করেছে পুলিশ, এই নিয়ে পরিষ্কার করে একটা টাইমলাইনের মানচিত্র দেখতে পাওয়া যাচ্ছে না। পরিষ্কার করে কোনটা কোন সময় হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেখানে অনেকগুলো অসামঞ্জস্য বা অসঙ্গতি রয়েছে। এই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার এই প্রশ্নটা ধেয়ে আসে এবং কপিল সিব্বল, যাকে বেশ অনেক অনেক টাকা পয়সা দিয়ে রাজ্য দাঁড় করিয়েছে বটে, তিনি এই বিষয়টা নিয়ে উত্তর দিতে গিয়ে যেভাবে আম খাই জাম খাই আর্গুমেন্ট করলেন, একবার এই পাতা দেখুন, অমুক পাতা দেখুন, তমুক পাতাটা উল্টান, এই সমস্ত করতে গিয়ে ভাঙাচোরা একখানা যে আর্গুমেন্ট তিনি দাঁড় করালেন, সেটা দেখে কিন্তু দুটো ইঙ্গিত পাওয়া যায়। এক, হয় কপিল সিব্বলের কাছে সঠিকভাবে সেই তথ্যটা নেই, যদিও বারবার রাজ্যের তরফ থেকে আদালতে বলা হচ্ছে যে আমাদের কাছে সমস্ত টাইমলাইন রয়েছে, কখন কোনটা হয়েছে, তারপরেও কপিল সিব্বলের কাছে হয়তো সেই উত্তরটা নিজের কাছেই নেই, তার কাছেই সেই তথ্য সঠিকভাবে আসেনি। আর না হলে আমাদের রাজ্যের পুলিশ ওই সময় যে কাজকর্ম করেছে, যে ভূমিকা পালন করেছে, সেটা কিন্তু সঙ্গত ছিল না। এইরকম একটা ইঙ্গিত উঠে আসছে যে নিয়ম বিরুদ্ধ কিছু সেখানে হয়ে থাকতে পারে। এবার বিষয়টা হচ্ছে এই জিনিসটাই আরও বেশি করে আপনার সামনে উঠে আসে যখন দেখা যায় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের আরেকজন যিনি বিচারপতি ছিলেন, অন্যতম গুরুত্বপূর্ণ বিচারপতি জাস্টিস পারদিওয়ালা, তিনি কিন্তু বারবার এই জায়গাটা হ্যামার করেন এবং একটা জায়গায় তিনি একথাও বলেন আমাদের রাজ্যকে উদ্দেশ্য করে। কপিল সিব্বল যিনি আইনজীবী ছিলেন রাজ্যের, তাকে বলেন যে আপনার রাজ্যের যে ভূমিকা এই গোটা বিষয়টায় দেখতে পাওয়া যাচ্ছে, তদন্তের যে ধরনের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে রাজ্য বিষয়টাকে এগিয়ে নিয়ে গেছে, আমার 30 বছরের কর্মজীবনে আমি এরকমটা কোনোদিন দেখিনি। এমনকি একটা জায়গায় বিচারপতি পারদিওয়ালা তিনি কিন্তু কপিল সিব্বলকে উদ্দেশ্য করে একথাও বলেন যে কপিল সিব্বল যে এক্সপ্লেনেশন দিচ্ছেন, যে সাফাই দিচ্ছেন এই সময়ের গন্ডগোলের, সেটা কিন্তু ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না, সেটা মানা যাচ্ছে না। যে বিষয়টা বারবার উঠে আসছে যে পোস্টমর্টেমের পরে গিয়ে দেখা যাচ্ছে যে ইউডি কেসটা ফাইল হয়েছিল, এই টাইমলাইনটা কি করে হলো, এটা কি করে পরিষ্কার করে এখনো বোঝা যাচ্ছে না, সেই নিয়ে কিন্তু বিচারপতিরা প্রশ্ন করতে থাকেন। তারই সঙ্গে আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় উঠে আসে, যেখানে বিচারপতি প্রশ্ন করেন যে এই ঘটনাতে এই যে নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, তার ভূমিকাও যথেষ্ট সন্দেহের। তিনি কে? এবং এখানে বিচারপতি প্রশ্ন করেন তিনি একজন পুরুষ না মহিলা। যখন উত্তর আসে যে তিনি একজন মহিলা, বিচারপতি কিন্তু রীতিমতো অবাক হয়ে যান এবং অবশ্যই বলেন যে তার ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং অনেকটা সন্দেহের জায়গা রয়েছে। বুঝতেই পারছেন যে একজন নারী হয়ে আরেকজন নারীর সঙ্গে ঘটে যাওয়া এরকম একটা ঘটনার পরে যদি কারোর এরকম সন্দেহজনক ভূমিকা দেখতে পাওয়া যায়, তাহলে বলতে হয় যে এখানে শুধুমাত্র তিনি যে একটা নিয়ম বিরুদ্ধ কাজ করেছেন বা সন্দেহের একটা কাজ করেছেন তাই নয়, তারই সঙ্গে তার অসংবেদনশীলতাও কতটা সামনে উঠে আসে। একদিকে যখন এই সমস্ত কিছু চলছে, তখন আপনারা জানেন যে আরেকদিকে সুপ্রিম কোর্টে আজকে এই গোটা ঘটনায় মূল বিষয় যেটা ছিল, সিবিআই তাদের স্টেটাস রিপোর্ট জমা দেবে, তদন্ত কতদূর এগিয়েছে না এগিয়েছে সেই রিপোর্ট তারা জমা দিয়েছে। কিন্তু প্রথম থেকেই যেটা আশঙ্কা করা হচ্ছিল যে মুখবন্ধ খামে তারা সেই রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে কি আছে না আছে সেগুলো কিন্তু বিচারপতিরা অবশ্যই পড়ে শোনাননি আদালতের সামনে। তবে একটা বিষয় স্পষ্ট যে সিবিআই এর তরফ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তার সঙ্গে রাজ্য পুলিশ যে তথ্য দিয়েছে তার মধ্যে একটা অসামঞ্জস্য বা একটা অসঙ্গতি পাওয়া যাচ্ছে, এই রকম ইঙ্গিত কিন্তু বারবার উঠে এসেছে। মূল প্রশ্ন থেকেই যাচ্ছে যে রহস্যের উন্মোচন হবে কবে, কারা করেছেন, কি করেছেন সেটা কবে জানা যাবে, কবে আমরা জানতে পারবো যে কি ঘটনা ঘটেছে এবং কবে, সব থেকে বড় কথা, বিচার পাওয়া যাবে, ওই মেয়েটি এবং তার পরিবার কবে বিচার পাবেন। দেখুন বিষয়টা হচ্ছে এখানে দুটো কথা রয়েছে। এক, সিবিআই তদন্ত করছে, তারা বসে নেই, যেটা আগেই বললাম যে তারা একটা রিপোর্ট জমা দিয়েছে এবং তার সঙ্গে রাজ্যের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে একটা অসামঞ্জস্য বা অসঙ্গতির
ইঙ্গিত পাওয়া গেছে। তারা তাদের তদন্ত আপাতত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছিল অভিযুক্তের, সে সম্পর্কে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে শিয়ালদহ আদালতের যিনি এসিজিএম রয়েছেন তাকে কিন্তু কালকের মধ্যে এই বিষয়টা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারই সঙ্গে দ্বিতীয় বিষয় যেটা এখানে বলার সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেমন যেন একটা সময়ের উল্টো দিকে রেস চলছে। আপনারা জানেন একটা ঘটনা ঘটে গেলে যত সময় এগোতে থাকে তত কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই রকম একটা আশঙ্কা বা উদ্বেগের কথা আজও কিন্তু উঠে এসেছে। একটা বিষয় অবশ্যই বলতে হয় যে আমরা একদম প্রথম দিকে যেটা জেনেছিলাম জুনিয়র ডাক্তাররা ইনসিস্ট করার ফলে ভিডিওগ্রাফি করা হয়েছিল গোটা বিষয়টা, সেটা থেকে তদন্তকারীদের আর কিছু সাহায্য হোক বা না হোক তারা কিন্তু রিকনস্ট্রাকশনটা অন্তত করতে পারবেন। এই মুহূর্তে আর কেউ অ্যারেস্ট হবেন কিনা বা কবে অ্যারেস্ট হবেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে একটা বিষয় যেটা বারবার উঠে এসেছে যে ওই কয়েকটা ঘন্টার মধ্যে, অত্যন্ত ক্রুশিয়াল কয়েকটা ঘন্টার মধ্যে কি কি হয়েছে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ না ওই সময়টার মধ্যে কি হয়েছে সেটা জানা যাচ্ছে ততক্ষণ কারা করেছে এটা আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই মুশকিল। এবং এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পয়েন্ট আউট করেছেন, তিনি বলছেন জিডি এন্ট্রি শোজ দ্য কর্ডনিং অফ এরিয়া ইজ আফটার দ্য পোস্টমর্টেম। এইটা নিয়ে বারবার প্রশ্ন উঠে এসেছে যে ওই মৃতদেহের পোস্টমর্টেম হওয়ার পরে অপরাধের জায়গাটাকে কিন্তু সিকিউর করেছে পুলিশ, তারপরে গিয়ে ওই জায়গাকে সংরক্ষণ করতে শুরু করেছে। মানে একটা ঘটনা ঘটেছে, জানাজানি হয়েছে, প্রথমে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে, এই অভিযোগ সামনে উঠে এসেছে, তারপর তোলপাড় পড়ে গেছে, মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে গিয়ে পুলিশের মনে হয়েছে যে না আমাদের তো খুনিকে ধরতে হবে বা ধর্ষককে ধরতে হবে, তাহলে অপরাধের ওই জায়গাটা চলো এবার আমরা সিকিউর করি। তাহলে সিকিউর করার আগের ওই ঘন্টাগুলোয় ওখানে কি হয়েছে না হয়েছে সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না এবং সেটাই বোঝার জন্য সমস্ত তদন্ত সমস্ত কিছু চলছে। তারই সঙ্গে আরও একটা জায়গা যেটা বেশ কানে লাগার মতো, চোখে লাগার মতো, সেটা হচ্ছে কপিল সিব্বল যিনি রাজ্যের তরফ থেকে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু এফআইআর কেন এত দেরিতে করা হলো এই প্রশ্নের উত্তরে একটা জায়গায় বলছেন, ফাদার টোল্ড আস ইউ ওয়েট টিল আই টেল ইউ দেন অনলি রেজিস্টার আই উইল গিভ আ রিটেন কমপ্লেন্ট। অর্থাৎ কপিল সিব্বল বলছেন যে মৃতার বাবা কিন্তু আমাদের এফআইআর করা থেকে প্রথমে বারণ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি বলবেন তারপরে এই এফআইআর হবে। আপনি এখানে প্রশ্ন করতেই পারেন যে আমাদের রাজ্যের পুলিশ কবে থেকে এত কমপ্লায়েন্ট হয়ে গেল যে মৃতার বাবা কি বলছেন সেটার সঙ্গেই তারা একেবারে প্রথম থেকেই বিষয়টাতে এগ্রি করে গেল এবং প্রথম থেকেই তারা বলতে শুরু করলো যে হ্যাঁ হ্যাঁ আপনি যা বলবেন সেই মতোই সব কিছু হবে। এবং তারই সঙ্গে যদি মানা যায় যে মৃতার বাবাই অনুমতি দেননি, তার সেই সময় সেই মানসিক পরিস্থিতি ছিল না যে তিনি গিয়ে এফআইআর করবেন, কলেজ কর্তৃপক্ষ কি করছিল, তারা কেন এফআইআর আগে করেনি, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপার তারা কি করছিলেন, তাদের তরফ থেকে কেন এই এফআইআর সামনে আসেনি। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কপিল সিব্বল আবারও আদালতে এসে এই দেরিতে এফআইআর করার বিষয়টা নিয়ে কোর্টের সামনে একটি তথ্য তুলে ধরেন এবং তিনি বলেন 2018-তে গেজেটে নোটিফিকেশন দেওয়া ছিল, সেই অনুযায়ী পুলিশ আনন্যাচারাল ডেথের সমস্ত তদন্ত করেছে, সমস্ত রকম মামলা ফাইল করা সব কিছু করেছে, পুলিশ একেবারে সমস্ত নিয়ম মেনে চলেছে, কোনো কিছুতেই পুলিশের কোনো এখানে খামতি ছিল না। কিন্তু তারপরেও আদালতের তরফ থেকে যে প্রশ্নটা করা হয়েছে, বারবার করা হয়েছে যে কলেজ কর্তৃপক্ষ, কলেজে যারা ছিলেন তারা কেন এফআইআর করেননি, এইটার কিন্তু কোনো পরিষ্কার জবাব সামনে আসেনি। একইভাবে আপনারা জানেন যে এই ঘটনায় অনেকেই প্রতিবাদ করছেন, প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ সামনে রাখার চেষ্টা করছেন, কিন্তু তার মাঝখানে বেশ কিছু ভুয়ো খবরও ছড়ানো হচ্ছে এবং সেখানে কিন্তু গোটা বিষয়টাকে বিকৃত করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার একটা বিষয় যে এতটা সংবেদনশীল একটা সময় এত বড় একটা ঘটনা যেখানে ঘটেছে, একজন মানুষ যেখানে প্রাণ হারিয়েছেন, তার বিচারের প্রশ্ন যেখানে জড়িয়ে রয়েছে, সেখানে যারা নিজেদের জাহির করার জন্য এই ধরনের ভুয়ো তথ্য এবং ভুয়ো গল্প চারিদিকে ছড়ান এবং এত বড় একটা ঘটনা যেটার ফলে বিকৃত হয়ে যায়, এটা একেবারেই ঠিক নয় এবং এই বিষয়টাও কিন্তু আজ আদালতে উঠে এসেছে। আপনারা জানেন চারিদিকে একটা কোট আনকোট সিমেন থিওরি ঘুরে বেড়াচ্ছে, 151 মিলিগ্রাম সিমেনের একটা গল্প ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়টা কিন্তু আজ আদালতে উঠে এসেছে এবং কি কথোপকথন হয়েছে আমি আপনাদের এক্স্যাক্টলি পড়ে শোনাচ্ছি। আইনজীবী বলেন, লর্ডশিপস, ইট ইজ সেড দ্য পোস্টমর্টেম রিপোর্ট টক্স অ্যাবাউট 151 মিলিগ্রাম অফ সিমেন, ইট ইজ ইন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে থামিয়ে দিয়ে বলেন, ডোন্ট কনফিউজ দিস, ডোন্ট ইউজ সোশ্যাল মিডিয়া টু মেক আর্গুমেন্টস ইন কোর্ট, উই হ্যাভ স্পেসিফিক্যালি নাও দ্য পোস্টমর্টেম রিপোর্ট বিফোর আস, we know what that 151 refers to, let's not use what we read on social media and make legal arguments on that basis.
অর্থাৎ বুঝতেই পারছেন যে এই বিষয়টা নিয়ে যখন আইনজীবী কথা বলতে যান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন সোশ্যাল মিডিয়ায় যে গল্প ঘুরে বেড়াচ্ছে সেইটাকে নিয়ে কিন্তু আপনারা আদালতে আর্গুমেন্ট করতে আসবেন না। আমাদের সামনে পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে এবং 151 মিলিগ্রামের যে বিষয়টা উল্লেখ করা রয়েছে সেটা কি নয় সেটা আমরা দেখতে পাচ্ছি। কাজেই সোশ্যাল মিডিয়ায় যে সিমেন্ট থিওরি ঘুরে বেড়াচ্ছে সেটা ঠিক নয় এবং এটা নিয়ে কোর্টে আর্গুমেন্ট করতেও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারণ করেন। কাজেই সকলের পর্যবেক্ষণ পাশাপাশি রাখুন, নিজের মতামত নিজে তৈরি করুন। যাই হোক, এখানে দুটো কথা বলার রয়েছে। প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষের প্রসঙ্গ কিন্তু আবারও আজকে সুপ্রিম কোর্টে উঠে এসেছে, যেখানে এফআইআর হাসপাতাল কর্তৃপক্ষ কেন করেনি সেখানে বিচারপতিরা প্রশ্ন করেন যে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যিনি ছিলেন আরজি করে তিনি কেন এফআইআর করেননি, তাকে কি কেউ বারণ করেছিল? এবং তারই সঙ্গে তিনি পদত্যাগ করার পর তাকে কয়েক ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে কি করে নিয়ে যাওয়া হলো, এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে। একটি প্রতিবেদন বলছে যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে বটে, কিন্তু তাকে এখন নাকি স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি করে একটি পদে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা নিয়ে আবার পরের দিন আদালতে প্রশ্ন উঠবে কিনা যে আরেকটা পদে তাকে কেন নিয়ে যাওয়া হলো জানি না, সেটা তো অবশ্যই দেখার বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টা এখানে তুলে ধরার দরকার সেটা হচ্ছে ডাক্তারদের বারবার কিন্তু এই আবেদন করা হয়েছে আদালতের তরফ থেকে তারা যেন তাদের কাজে ফিরে যান, কিন্তু এই মুহূর্তে কোনো রকম একদম একটা পার্মানেন্ট দিক নির্দেশ ছাড়া বা বলা যেতে পারে একটা সলিড দিশা ছাড়া ডাক্তাররা তাদের এই অবস্থান আন্দোলন বিক্ষোভ ছেড়ে তাদের কাজে ফিরে যাবেন এমনটা খুব একটা মনে হয় না। যদিও তাদের সিদ্ধান্ত আমরা অবশ্যই জানতে পারবো এবং সে সম্পর্কে জানা গেলে অবশ্যই আপনাদেরও অবগত করবো গোটা বিষয়টা নিয়ে, সেদিকে আমাদের চোখ থাকবে। তবে সবশেষে একটা কথা বলি, আপনারা দেখেছেন কিনা জানি না, সম্প্রতি এই যে চারিদিক থেকে বিভিন্ন মানুষজন নিজেদের মতো করে প্রতিবাদ করছেন, সেখানে সোনাগাছির যৌনপল্লীর যে যৌন কর্মীরা রয়েছেন তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা এবার জানিয়েছেন যে এই রকম একটা ন্যাক্কারজনক ঘটনা যে পশ্চিমবঙ্গে ঘটেছে এরকম গোটা দেশে কত ঘটে, কোথাও তো সুবিচার পাওয়া যায় না, কটায় আর সুবিচার পাওয়া যায়। তাই এইবারে তারা ঠিক করেছেন যে যৌনপল্লীর মাটি তারা দুর্গা প্রতিমা তৈরি করার জন্য দেবেন না। আপনারা জানেন যে দুর্গা প্রতিমা তৈরি করার জন্য যৌনপল্লীর মাটি লাগে। তাদের প্রতিবাদ, তাদের বক্তব্য যে সুবিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা মাটি দেব না। একটা আন্দোলনে একটা বিচার চাওয়াতে, বিচার পাওয়াতে, একটা গোটা রাজ্যের মানুষের চেতনাকে উঠিয়ে দাঁড় করাতে প্রচুর মানুষের চোখের জল, প্রচুর মানুষের প্রয়াস, অঙ্গীকার সমস্ত কিছু কিন্তু থাকে। সেই সমস্ত কিছুকে স্বীকৃতি দিতে হয়, মনে রাখতে হয় এবং সেখানেই এই প্রয়াসকেও স্বীকৃতি দেবার দরকার রয়েছে। এই যে যৌনপল্লীর যৌনকর্মীরা বলছেন তারা বিচার চান, সুবিচার না পেলে তারা মাটি দেবেন না, এই অঙ্গীকার, এই প্রয়াসকেও কিন্তু মনে রাখতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে এই নিয়েই আলোচনায়।